বাসর ঘরে বসে আছি আর ভাবছি যার সাথে আমার বিয়ে হয়েছে শালায় তুকু বেটায় আসলে একটা বজ্জাত। কতবার বিয়েটা ভাঙার চেষ্টা করছি কিন্তু লাস্ট পর্যন্ত বিয়েটা হয়েই গেল। বেটার কতবার ফোন দিলাম বিয়েটা ভাঙার ব্যাপারে কথা বলবো বলে, কিন্তু তাও সে একই ফোন ধরে নাই। কিন্তু গোপন সূত্রে জানা গেছে বেটার এই বিয়েতে মত নাই, হয়তো প্রেম টেম আছে, কিন্তু বিয়ে করতেছে কেন? হয়তো চাপে পড়ে। যাগ্গে আমার কি, আমি এসবের মধ্যে নাই। বিয়ে করতে চাই নাই কারণ আমার একেবারে ছোট্টবেলা থেকে শখ ছিল কোনো বিদেশি পোলারে বিয়ে করব। তবে আর জুটলো কই? তবে খবিশ বেটাও কম না, ফর্সা, লম্বা 6 ফুট তো হবেই। চেহারা এত মায়া আর সুন্দর যে খালি ক্রাশের উপর ক্রাশ খাইতেছি। তাও নিজের স্বপ্নটা বাদ দিয়ে এই খবিশটার সাথে বিয়ে করার কোনো শখ ছিল না। এখন আসি আসল পরিচয়ে। আমার নাম মীরা, অনার্সে উঠেছি, বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে। তবে মার কাছে ফাজিল আর বাবার কাছে প্রিন্সেস। দেখতে শুনতে আমি ভালোই। আর আমার বজ্জাত বরের নাম রায়ান, একটা বিশাল বড় কোম্পানির মালিক। বেটা একটা খবিশ। খবিশ বলার কারণও আছে, আর তা হলো আমাকে যখন রায়ান দেখতে এসেছিল তখন আমি ওনাকে বলেছিলাম, ভাইয়া আপনি এ বিয়ে করবেন না, বলে দিন। আসলে ভাইয়া আমার রিলেশন আছে আর আমাদের বিয়েও হয়ে গেছে। কয়দিন পর বাবাকে বিয়ের ব্যাপারে বলতাম, কিন্তু তার আগেই এইগুলা হয়ে গেছে। তাই আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি সবাইকে বলে দিন আপনি আমাকে পছন্দ করেন না, প্লিজ ভাইয়া। উনি কিছু বললেন না, শুধু একটা হাসি দিয়ে চলে গেলেন। আমি তো মনে মনে হ্যাপি খুশি, ভাবছিলাম উনি বিয়েতে রাজি না, সবাইকে এটা বলবেন। কিন্তু বেটা বজ্জাত খবিশ নেংটি অ্যানাকোন্ডার বংশধর সবাইকে বলে সে নাকি বিয়েতে রাজি। বেটা আসলেই একটা বজ্জাত। এগুলো ভাবছি আর হঠাৎ দরজা খোলার আওয়াজ হয়। দেখি আমার বজ্জাত বর আসছে। ভদ্রতার খাতিরে তাকে সালাম দিলাম, সেও উত্তর দিল। তারপর বলল, আপনি তো মেবি জানেন আমার এই বিয়েতে মত ছিল না কি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এখন আপনি বলবেন আপনার একজনের সাথে ভালোবাসা আছে, আপনি তাকে অনেক ভালোবাসেন, তাকে বিয়ে করবেন। আমি আপনাদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেছি, কিন্তু আপনিও তো হয়েছেন। আমি তো আপনাকে বলেছিলাম বিয়ে না করতে, তাহলে কেন করলেন? কারণ আমি খুব ভালো করে জানি আপনার কোনো রিলেশন নাই। কিন্তু আপনি কিভাবে জানেন? আপনার কি মনে হয় রায়ান আহমেদ কাউকে বিয়ে করবে তার কোনো ডিটেলস না জেনেই? জানেন যখন ভালোই হয়েছে। এখন আপনি টেনশন নিয়েন না, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। খুশি? কে বলল আমি এসবে খুশি? মানে? বিয়েতে আমার মত ছিল না বটে, কিন্তু এখন আমার মত পাল্টে গেছে। নাও আই ওয়ান্ট ইউ মাই সুইট হার্ট। রায়ানের কথা সব মীরার মাথার উপর দিয়ে যাচ্ছে। মীরার তো মনে হচ্ছে তাকে একটা পাগলের সাথে বিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ, আমার বাপ মায় আমার সাথে কি করলো? আমি ফাজিল, দুষ্টু, কালা বিলাই যাই হই না কেন, তাও তো আমার মা বাবার একমাত্র আদরের মেয়ে। তারা কিভাবে পারলো আমাকে একটা পাগলের সাথে বিয়ে দিতে? রায়ান এতক্ষণ মীরার পাগল ছাগল কথাগুলো শুনছিল। মীরার কথা শুনে রায়ান তো রেগে আগুন হয়ে গেছে। তবে ভয়ের কোনো কারণ নেই, আপাতত আগুনে পুড়ে যায় নাই। কিন্তু রাগী কণ্ঠে বলল, হোয়াট ননসেন্স, তোমার মাথা কি গেছে নাকি? আমাকে দেখে কি তোমার পাগল মনে হয়? তা নয় তো কি? মানে? তো আপনি পাগল না কি? আপনার গফ আছে, তাও আমাকে আই ওয়ান্ট ইউ বলছেন, আবার সুইট হার্টও বলছেন। আপনার মতো লুচু আমি আর একটাও দেখিনি। কি বললি? আমি লুচু? তোরে তো আমি। বলে মীরার দিকে এগিয়ে যাচ্ছিল, তা দেখে মীরা বলে, ওই তুই আসলে একটা লুচু। গফ থাকা সত্ত্বেও ছিছি, কি অভাগী তোর গফ। আমি এক্ষুনি তোর গফকে তোর কুকর্মের কথা বলবো।
তুই খাড়া। আমার গার্লফ্রেন্ড থাকলে না বলবা? মানে? মানে আমার কোনো গার্লফ্রেন্ড নেই সুইট হার্ট, আর বাকি রইল ডিভোর্সের কথা। এটা তোমার মাথা থেকে একেবারে ঝেড়ে মুছে ফেলে দাও জান। তাহলে যখন আমি এত কষ্ট করে আপনাকে আর আপনার না থাকা গফকে এত কিছু বললাম, তখন আপনি আমাকে বলেননি কেন? কারণ বেবি, তোমারও পাগলা ছাগলা ওই কথাগুলো শুনতে আমার অনেক মজা লাগছিল। অ্যান্ড ট্রাস্ট মি, তোমার মতো তোমার কথাগুলো পাগল পাগল। কি বললি? দাঁড়া, তোকে আমি এখন কি করব তুই খালি দেখ। একবার কাছে আয়। মীরার দিকে এগোতে এগোতে বললাম, আমার কাছে আসার এত ইচ্ছা, আগে জানলে তো আমি আরো আগে আসতাম। আল্লাহ গো আল্লাহ, বেটা বজ্জাত, সাইবেরিয়ার অভাগী পাখি, নেংটি ইঁদুরের বাচ্চা বংশধর, তুই শুধু দেখি সেই লেভেলের লুচু। ওই ওই ওই, কাছে আসবি না, নইলে আমি কিন্তু তোকে কামড় দিব। তাই? তাহলে দাও না, মানা করেছে কে জান? প্লিজ দূরে যান, নইলে আমি কিন্তু। না হলে কি? রায়ানকে এভাবে দেখে মীরা ৫-৬টা ঢোক অনায়াসে গিলে ফেলে। আগপাস না ভেবে রায়ানকে একটা জোরে ধাক্কা দিয়ে দৌড়, তারপর সোজা ওয়াশরুমের ভেতর। আচমকা এভাবে ধাক্কা দেওয়ায় রায়ান কিছুটা সরে যায়। মীরাকে এভাবে ওয়াশরুমে যেতে দেখে বলে, জান, তুমি কি মনে করো এভাবে তুমি আমার কাছ থেকে বাঁচতে পারবে? আমিও দেখব কতক্ষণ তুমি ওখানে থাকতে পারো। ঘুরে ফিরে তো আমার কাছেই আসতে হবে। বলেই রায়ান বিছানায় শুয়ে মোবাইল টেপা শুরু করে। আর এদিকে মীরা রায়ানের কথা শুনে ভয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে হচ্ছে না। মনে মনে ভাবছে, যাক, বেটা বজ্জাতের ওয়াশরুমটা অনেক বড়, এখানে অনায়াসে বসে থাকতে পারবো, পারলে ঘুমাইতেও পারবো। প্রায় ১ ঘন্টা পর মীরা আসছে না দেখে রায়ান তো টেনশনে শেষ। টেনশনের জ্বালায় রায়ান মীরাকে অনেক ডাক দেয়, কিন্তু মীরার কোনো সাড়া শব্দ পায় না। ওয়াশরুমের দরজায় অনেকবার নক করেও কিন্তু মীরার কোনো আওয়াজ করে না। তাই বাধ্য হয়ে রায়ান ওয়াশরুমের দরজা ভেঙে ফেলে। রায়ান ওয়াশরুমের ভেতরে ঢুকে দেখে মীরা গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। বাবারে বাবা, কি মেয়ে! এত ডাকলাম, দরজাও ভেঙে ফেললাম, তাও এই মেয়ের ঘুম ভাঙলো না। কি ঘুম পাগল! আর ওয়াশরুমে কেউ ঘুমায়? উফ! বলেই রায়ান মীরাকে কোলে নিয়ে যায়, তারপর বিছানায় শুইয়ে দেয়। মীরার যাতে ঘুমোতে কষ্ট না হয় তাই রায়ান তার পরনের গহনাগুলো খুলে ফেলে। রায়ান মীরার কাছ থেকে সরে যেতে নেয়, তখন রায়ানের চোখ মীরার মায়াবী চেহারায় আটকে যায়। কি মায়া আছে তোমার এই চেহারায়, যা আমাকে তোমার দিকে খুব করে টানছে। আসলে সত্যি বলতে কি জানো, ওই দিন তোমাকে ওভাবে না দেখলে হয়তো আজ আমাদের বিয়েটাই হতো না। তারপর রায়ান মীরাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আজকে কি আরামে ঘুমালাম। শীতের সকালে এমন উমুম লাগলে ঘুমানোর মজাই আলাদা। কিন্তু আই হবে গভীর প্রশ্ন, ওয়াশরুমের ফ্লোরে এত নরম কেন? বেটা বজ্জাত তো অনেক বড় লোক, টাকা পয়সা বেশি হয়ে গেছে মনে হয়, তাই কোথায় খরচ করবে বুঝতে পারছে না। অবশেষে কিছু খুঁজে না পেয়ে ওয়াশরুমের ফ্লোরে তুলা দিয়ে তৈরি করছে মনে হয়। যাকগে, আমার কি, এখন আর ঘুম আসছে না, ওটা উচিত। ওরে বেটা বজ্জাত, লুচু অভাগী অ্যানাকোন্ডা, ফাজিল বিড়ালের বাচ্চা, ইঁদুর, কলা থুকু, সাদা কুমির, খবিশের বাচ্চা বংশধর, সাইবেরিয়ার খারাপ পাখি, আমাকে জড়িয়ে ধরার সাহস তোর কি করে হয়? তোকে লুচু কি আমি শখে বলি? যত সব বজ্জাত পোলা। মীরার কথা শুনে রায়ানের মাথায় রাগ উঠে যায়। যদিও এটা চিন্তার বিষয় কিভাবে রাগ মাথায় ওঠে, কিন্তু রায়ান এসব চিন্তা বাদ দিয়ে এই মুহূর্তে তার বউকে নিয়ে চিন্তায় ব্যস্ত। কই একটু বউকে জড়িয়ে ধরে ঘুমাবে, তা নাই ফাজিল মেয়েটার জন্য কিচ্ছু হচ্ছে না। রায়ান রাগী চোখে মীরার দিকে তাকিয়ে আছে। তাও এই মেয়ের কোনো ভয় ডর নাই, নিজের মতোই বকবক করতেই আছে। আমি তো ওয়াশরুমে ছিলাম, এখন এখানে কেমনে? তুই আনছিস না আমাকে? সত্যি করে বল। রায়ান এবার রাগ কন্ট্রোল করতে পারল না,
মীরার কাছে গিয়ে ওর 2 হাত বিছানার সাথে শক্ত করে চেপে ধরে তারপর বলে, হ্যাঁ, আমি তোকে এখানে এনেছি। এখন কি করবি তুই আমাকে বল, কি করবি? দাঁত চেপে মারিয়ার একদম কাছে গিয়ে বললাম। দেখুন প্লিজ। মীরার কথা শেষ হওয়ার আগেই রায়ান মীরার ঠোঁট দখল করে নেয়। মীরার অনেক চেষ্টা করে রায়ানকে নিজের কাছ থেকে সরাতে, কিন্তু পারে না। প্রায় অনেকক্ষণ পরে রায়ান মীরাকে ছেড়ে দেয়। রায়ান মীরাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে মীরা রায়ানকে একটা ধাক্কা দেয়, কিন্তু এবার রায়ান পড়ে নাই। মীরার ব্যাড লাক। মীরা আর রায়ান দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। মীরা হঠাৎই বলে ওঠে, ছি, আপনি কত নোংরা। আপনাকে আমি খবিশ কি শখে বলি? আবার জিগায়, আপনার লজ্জা টজ্জা তো কিছু দেখি নেই। কই ভাবছিলাম কোনো বিদেশি পোলার লগে আমি ফার্স্ট কিস করব, তা না হয় আপনার সাথে তাও আবার বিনা ব্রাশ করে। ছি। রায়ান মীরার কথা শুনে হাসতে হাসতে শেষ। রায়ানের হাসি দেখে মীরা বলে, এত হাসার কি আছে? বেবি, এটা তো ট্রেলার ছিল আর সামান্য ব্যাপার, এতে তোমার এই অবস্থা, তো বাকিগুলোতে কি হবে? ওয়েট ওয়েট, তোমার কি আবার খেতে ইচ্ছে করছে? মীরা রায়ানের এগোনো দেখে সোজা দৌড় দিয়ে ওয়াশরুমের ভেতরে। রায়ান মীরার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, সবসময় কেন পালাও আমার কাছ থেকে? আমি কি এতই খারাপ? ওইবার তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, এবারও কি তাই করবে? তবে মনে রেখো, যতই চড়ে যাওয়ার চেষ্টা করো না কেন, পারবে না, কারণ আমি পারতে দেব না। একবার হারিয়েছি, এবার আর হারাতে পারবো না। তারপর রুম থেকে বারান্দায় চলে যায় আর কাকে যেন কল দেয়। তোমাকে তো থ্যাঙ্কস দেওয়া হয়নি, তাই কল দিলাম। আফটার অল, তুমি না থাকলে হয়তো এই বিয়ে হতো না। ওকে, তাহলে কাল দেখা করি। ওকে, বাই। এদিকে মীরা পড়েছে চরম বিপদে। বাথরুমের দরজা ভাঙা। এবার বুঝছি বেটা বজ্জাত কিভাবে আমাকে ওয়াশরুম থেকে বাইর করছে। কিন্তু আমি এখন ফ্রেশ হবো কেমনে? আইডিয়া, বুঝেছি আমাকে কি করতে হবে। মীরা ওয়াশরুমের দরজা একটু ফাঁকা করে দেখে রুমে রায়ান আছে কিনা। যাকগে, বজ্জাত বরটা রুমে নেই, কিন্তু গেল কই? যেখানে ইচ্ছা সেখানে যাক, আমার কি? আমি তো আমার কাজ করব। বলেই মীরা ধীরে ধীরে নিজের ব্যাগের দিকে যায়। ব্যাগ খুলে দেখে পুরো ব্যাগ ভর্তি শুধু শাড়ি আর শাড়ি। এটা কি হইল? শাড়ি ছাড়া তো দেখি ব্যাগে কিছুই নাই। উফ, কিন্তু কিছু করার নেই, সেহেতু দুইটা শাড়ি নিয়েই নেই, কি আর করার। মীরা দুটো শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তারপর একটা শাড়ি নেয় ওয়াশরুমের দরজায় লাগানোর জন্য। শাড়িটা দড়ির মতো করে ওইটার এক কোণা দিয়ে ওয়াশরুমের দরজার হ্যান্ডেল বাঁধে। তারপর অন্য সাইড দিয়ে পানির পাইপ টান টান করে শক্তভাবে বাঁধে, যাতে দরজা না খুলতে পারে। মীরার আইডিয়া কাজে লাগছে দেখে মীরা নিজেকেই নিজে বলতে লাগে, বাহ মীরা বাহ, তুই তো কত ট্যালেন্টেড। তোর মতো ট্যালেন্টেড মানুষ আছে নাকি? কিন্তু তোর ভাগ্যেই পড়লো ওই রায়ান নামক অ্যানাকোন্ডাটা। থাক, ব্যাপার না, তোর সাথে থাকতে থাকতে সেও ট্যালেন্টেড হয়ে যাবে। এদিকে রায়ান কথা বলা শেষ করে রুমে আসে। তারপর সুন্দর মতো বিছানায় শুয়ে মোবাইল টেপা শুরু করে। প্রায় অনেকক্ষণ পরে মীরা ওয়াশরুমের থেকে বের হয়। মীরাকে দেখে রায়ানের মুখ আপনা আপনি হাঁ হয়ে যায়। ভাগ্যিস রায়ানের বাড়ি মশা প্রুফ, না হলে যে কত মশা রায়ানের মুখে যেত আল্লাহই জানে। যাগে এগুলো বাদ, এবার বলি রায়ানের হাঁ করার মূল কারণ হলো মীরা শাড়ি পরে এসেছে, তাও আবার কোনো রকম পেঁচিয়ে বুচিয়ে। মীরা রায়ানের এমন ভাবে তাকানো দেখে অনেকটা লজ্জা পেয়ে যায়। মাথা নিচু করে বলে, আমি শাড়ি পরতে পারি না, কোনোভাবে পেঁচিয়ে পুচিয়ে পরেছি। কত কষ্ট হয়েছে আমার এই শাড়ি পরতে জানেন? আর আপনি কিনা আমাকে আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন। রায়ান এবার হাসি আটকিয়ে রাখতে পারলো না, জোরে জোরে হেসে দিল আর বলল, শাড়ি পরতে পারো না সেটা আমাকে বলবা না? তোমাকে কেমন লাগছে জানো? আপনার সমস্যা কি বলুন তো? আপনি মনে হয় অনেক শাড়ি পরাতে পারেন। তা নয় তো কি, আমি ভালোই শাড়ি পরাতে পারি। রায়ানের কথা শুনে মীরা হাসতে হাসতে শেষ। কোনো মতে বলল,
আপনি শাড়ি পরাতে পারেন? আচ্ছা ওয়েট ওয়েট, কেমনে? আরে এগুলো সাধারণ ব্যাপার, জীবনে কত মেয়েকে পড়াইছি। বলে জিব্বা একটা কামড় দিলাম রে, কাম সারছে। কি? ইয়ে মানে না না, না মানে থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি আপনার ক্যারেক্টার কেমন। মীরা কথা শুনে রায়ানের রাগ হয়। সে উঠে মীরার দিকে এগোতে থাকে। তা দেখে মীরা পেছাতে থাকে আর বলে, দেখুন, প্লিজ দূরে যান, প্লিজ। কিন্তু কে শোনে কার কথা? রায়ান মীরার একদম কাছে চলে যায়। মীরা ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেলে। তা দেখে আমাদের কিউট ভিলেন হিরো বাঁকা হেসে দেয় আর টুপ করে মীরার গালে একটা কিস করে দেয়। তারপর শাড়ি পরানো শুরু করে দেয়। মীরা রায়ানের এসব কাজ দেখে মূর্তির মতন দাঁড়িয়ে আছে। রায়ান শাড়ি পরানোর মাঝে দুষ্টুমি করছে আর মীরা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। শাড়ি পরানো শেষে রায়ান মীরার দিকে তাকায়, দেখে তার অ্যাঞ্জেল লজ্জায় লাল হয়ে আছে। তাই আরো লজ্জা দেওয়ার জন্য বলে, জানো জান, তোমাকে না শাড়িতে আরো হট লাগছে, কি বলো? মীরার এবার ইচ্ছে করছে মাটিতে মিশে যেতে। মীরার চোখ বড় বড় হয়ে আছে, যাকে বলে রসগোল্লার মতো। বুইডা না কোনটা, বজ্জাতের হাড্ডি, শেষরা পোলা, হালা কই কি লজ্জা টজ্জা কিছু নেই? হায় আল্লাহ, কার সাথে বিয়ে হলো আমার? কি বললা? কমু না, কি করবেন? কি করবো দেখবা? না না, আমার দেখা লাগবে না। আচ্ছা, বাসায় কি কেউ নেই? না মানে এতক্ষণ হয়ে গেল, কেউ আসলো না যে? না, কেউ নেই। বলেই রায়ান চলে যায়। মীরা হতবম্বের মতো দাঁড়িয়ে আছে। সে তো কোনো খারাপ কিছু বলেনি, তাহলে এভাবে মন খারাপ করার কি আছে? এসব ভাবতে ভাবতে মীরা রুমের বারান্দায় চলে আসে। প্রায় অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু রায়ান আসে না দেখে মীরা নিজেই নিজেকে বলতে লাগে, কি মানুষ রে বাবা, আমি হলাম গিয়ে নতুন বউ, আমাকে ডাকবে, আমি নিচে যাব, সবার সাথে পরিচিত হব, তা না কেউ আসলো না, আর আমার বড় কম না, এটা বজ্জাত। তারপর রুম থেকে বের হয় রায়ান কই তা দেখার জন্য। সিঁড়ির কাছে আসতেই দেখে রায়ান নাস্তা নিয়ে সিঁড়িতে আসছে। মীরা হাসি খুশি মুখে রায়ানকে বলে, যাক, আপনাকে পেলাম। কতক্ষণ তুমি রুম থেকে বের হলা কেন? আসলে অনেকক্ষণ ধরে রুমে একা একা ছিলাম, আর আপনিও ছিলেন না, তাই আর কি একটু বের হলাম। সত্যি করে বলো তো, আমাকে মিস করছিলে না? আমার খিদে কাজ নেই, আমি কেন আপনাকে মিস করব? না, করতেও তো পারো। আচ্ছা, আপনি বললেন না যে আপনার মা বাবা কই? রায়ান মীরার কথা শুনে একটা দীর্ঘ শ্বাস নিল। তারপর মীরাকে বলল, তোমার কি আসলে কিছু মনে নেই মীরা? কেমনে সব ভুলে গেলে? আগে থেকে অনেক পাল্টে গেছো তুমি। রায়ানের কোনো কথাই মীরা বুঝতে পারছে না। তবে কি মীরা রায়ানকে আগে থেকে চেনে? কিন্তু মীরার তো মনে পড়ছে না। সে তো রায়ানকে তাকে দেখতে আসার সময় দেখেছিল, এর আগে তো কখনো দেখেনি। মীরার ধ্যান ভাঙে রায়ানের কথায়। কেন এমন হলো বলতে পারো মীরা? কি বলছেন মিস্টার রায়ান? আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ? মীরার কথায় রায়ান বাস্তবে আসে। তারপর বলে, না, কিছু না। আমার বাবা বিদেশে, মীরা, আমার মা নেই। আচ্ছা, তুমি রুমে আসো। রায়ান মীরার আগে চলে আসে রুমে। তারপর বারান্দায় দাঁড়িয়ে ভাবতে থাকে। আমি বলতে পারবো না মীরা, পারবো না আমি। না হলে তুমি আমাকে ভুল বুঝবে। জান, একদিকে ভালোই হলো, তুমি আর আমাকে ভুল বুঝবে না, কিন্তু আমি যে আমার আগের মীরাকে ভালোবাসি। তোমার আমার সাথে এভাবে কথা বলা আমাকে কুড়ে কুড়ে খায়, কিন্তু তাও আমার আফসোস নেই, কারণ তুমি আমার কাছেই আছো। ওই দিন যদি ওটা না হতো, তাহলে তুমি আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যেতে। রায়ান এসব ভাবছে। হঠাৎ তার মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। রায়ান জানে এটা কে, তাই পেছনে না তাকিয়েই বলে, মীরা, তুমি রুমে যাও, আমি আসছি। মীরা বুঝতে পারে রায়ানের মন খারাপ, তাই কথা না বাড়িয়ে রুমে চলে আসে।
মীরার কেন যেন রায়ানের প্রতি এক অদ্ভুত টান অনুভব হয়। মনে হয় সে রায়ানকে চেনে, অনেক ভালো করে চেনে, কিন্তু তার মনে পড়ছে না কিভাবে, কোথায়, আর তার মনে পড়ছেই বা না কেন। উফ, পাগল হয়ে যাব আমি। মীরা বিছানায় বসে বসে এগুলো ভাবছে। তখনই রায়ান আসে। রায়ান মীরাকে এভাবে মন খারাপ করতে দেখে রায়ানেরও মন খারাপ হয়ে যায়। তার যা মীরার সাথে ঝগড়াই করতে ভালো লাগে, তাই টেবিল থেকে নাস্তার প্লেটটা নিয়ে মীরাকে দেয় আর বলে, মীরা বেবি, আমাকে খাইয়ে দাও তো। পেটের ভিতর খোদায় কতগুলো ইঁদুর দৌড়াচ্ছে, আর জানো ইঁদুরগুলো একেবারে তোমার মতো, আমাকে অনেক জ্বালায়। কি শুনেন, আপনার পেটের ইঁদুরগুলা আমার মতো না, আপনার মতো বজ্জাত, বুঝেছেন? কি বললি? তোরে তো আমি। বলেই রায়ান মীরার দিকে এগিয়ে আসছিল। তা দেখে মীরা বলে ওঠে, না মানে, আপনি খাবেন না? খাবার যে ঠান্ডা হয়ে গেল, খান খান, তাড়াতাড়ি খান। মীরা রায়ানকে খাওয়াতে গেলেই রায়ান মীরার হাত ধরে তাকেই খাইয়ে দেয়। তারপর বলে, এখন আমাকে খেতে দাও। আমি তো আপনাকে খেতেই দিয়েছিলাম, আপনিই তো আমাকে খাইয়ে দিলেন। আরে বুঝছি তো, এখন আমি খাই প্লিজ। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি কি কখনো পাবনায় গেছেন? মানে? তা নয় তো কি, আপনার খাওয়ার দরকার, আপনি খান, আমাকে বলছেন কেন? আমার তো আপনার ভাবসাব কিছুই ভালো লাগছে না। তবে ঠিক আছে, খাচ্ছি, পরে আমাকে কিছু বলবা না। আবার বলছে মাথা গেছে আসলে। মীরার কথা শেষ হওয়ার আগেই রায়ান মীরার ঠোঁট দুটো দখল করে নেয়। মীরা কিছুক্ষণ চিন্তা করে তার সাথে কি হচ্ছে। তারপর যখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করে আর ব্যর্থ হয়, তখন রায়ানের ঠোঁটে দেয় একটা কামড়। রায়ান বেচারা ব্যথায় কুঁকড়ে ওঠে। এক ঝটকায় মীরাকে দূরে সরিয়ে দেয়। এগুলো কি মীরা? শান্তি মতো ব্রেকফাস্ট করতে দাও না। এখন এর শাস্তি তো পাইতে হবে তোমাকে জান। যাও রান্না করো আমার জন্য, দুপুরে খাবো আমি। আমি আসলে রান্না পারি না। ন্যাকামি করো আমার সাথে? আমি জানি না মনে করো? আমি সব জানি ম্যাম। তুই দেখি আমার সব বায়োডাটা নিয়ে রাখছস, আমি পারবো না রান্না করতে। রায়ান কিছু বলল না, শুধু মীরাকে কোলে নিয়ে হাঁটা ধরল। মীরা রায়ানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে। রায়ান মীরাকে একেবারে রান্নাঘরে নিয়ে যেয়ে তারপর কোল থেকে নামায়। মীরা রাগী চোখে রায়ানের দিকে তাকিয়ে আছে। রায়ান সেসব তোয়াক্কা না করে মীরাকে বলে, তা মাই সুইট হার্ট বউ, রান্না শেষ করো। আচ্ছা কি কি রাঁধবা বলো তো? কি রান্নবো শুনবেন? অবশ্যই। তাহলে শুনুন, প্রথমে রান্না করব তেলাপোকার স্যুপ উইথ চিলিস, মুরগি আর গরুর নাড়ি বুড়ির ভাজি, টিকটিকির ডিম ভাজি আর সিদ্ধ টিকটিকির সালাদ, সাথে আরো অনেক কিছু রান্না করব শুধু আপনার জন্য। খেতে অনেক ইয়াম্মি হবে, তাই না? ছি। মীরা রায়ানের রিয়াকশন দেখে হাসতে হাসতে শেষ। আর রায়ান, সে তো তার এঞ্জেলের মুগ্ধ করা হাসির দিকে তাকিয়ে আছে। আমি জানি মীরা, তুমি আমাকে এখনো ভালোবাসো। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ওটা করিনি, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্যই আমি ওটা করতে বাধ্য হই, না হলে যে তুমি আমাকে ভালোবাসতে না। রায়ান মীরাকে দেখে এগুলো ভাবছে আর মীরা আপন মনে হাসছে। মীরা হাসতে হাসতে খেয়াল করে রায়ান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রায়ানকে এভাবে তাকিয়ে দেখে মীরা কিছুটা লজ্জা পায়। কোনো মতে বলে, আচ্ছা আপনি কি খাবেন বলেন, আমি রান্না করে দিচ্ছি। তুমি জানো আমি কি খাবো? আজব, আমি কিভাবে জানবো? একটু মনে করার চেষ্টা করো। বিরিয়ানি খাবেন? রায়ান একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমাকে ভুলে গেলে, কিন্তু আমার পছন্দ অপছন্দ সব এখনো তোমার মনে আছে? মীরা রায়ানের জবাব পেয়ে বিরিয়ানি বানানো শুরু করে দিল। আর রায়ান রান্নাঘরের এক পাশে দাঁড়িয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে মীরাকে দেখছে। রায়ান মীরাকে যতই দেখছে তার মনে এক অজানা ভয় ততই তাকে গ্রাস করছে। আর সে ভয় হলো মীরাকে হারানোর। আচ্ছা, সত্যিটা জানার পর মীরা কি আসলেই তাকে ছেড়ে চলে যাবে? মীরা চলে গেলে রায়ান কিভাবে বাঁচবে? মীরাকে ছাড়া যে তার শ্বাস নিতেই কষ্ট হয়।
আমি জানি একদিন না একদিন তুমি সত্যিটা জেনে যাবে, কিন্তু প্লিজ মীরা, আমাকে ছেড়ে চলে যেও না। আমি যে তোমাকে ছাড়া অচল। মীরা রান্না করছিল, হঠাৎ খেয়াল করে রায়ান তার দিকে তাকিয়ে আছে। তা দেখে মীরা বিড়বিড় করতে থাকে, বজ্জাত লুচু বর সারাদিন খালি তাকায় থাকে, নির্লজ্জ বেহায়া কোথাকার। ইচ্ছে করে তেলাপোকার আচার আর ইঁদুরের ভর্তা খাওয়াই দিই। মীরা এগুলো বিড়বিড় করছে, হঠাৎ কে যেন তাকে জড়িয়ে ধরে। মীরা প্রথমে ভয় পেলেও পরক্ষণে নিজেকে সামলে নেয়, কারণ সে জানে তাকে ধরা নির্লজ্জ বেহায়া বজ্জাত মানুষটা রায়ান। মীরা রায়ানকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। রায়ান তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, তাই মীরা আর কিছু করে না। জানে বাইক্যা মানুষের সাথে বাইক্যা কথা বলে লাভ নাই। মীরা যে কিছু বলছে না তা মনে হয় রায়ানের সহ্য হচ্ছে না। রায়ান মীরাকে কাতুকুতু দেওয়া শুরু করে। মীরা সহ্য করতে না পেরে তার হাতে থাকা রান্নার চামচ দিয়ে রায়ানের হাতে একটা জোরে বাড়ি দেয়। ফলে বেচারা রায়ান আহ বলে চিল্লিয়ে ওঠে। রায়ানের চিল্লানো দেখে মীরা বিরক্ত নিয়ে বলে, এই আপনার সমস্যা কি বলুন তো? এত চিল্লাম কেন? আর একবার চিল্লাবেন তো সোজা নালার পানি খাইয়ে দেব বলে দিলাম। মীরার কথা শুনে রায়ান আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, সোজা দৌড় দিল ওয়াশরুমের দিকে। তা দেখে মীরার অবস্থাটা ছিল কিছুটা এরকম, মানে বুঝতেই পারছেন, আস্তে আস্তে শুয়ে পড়া যাকে বলে আর কি। যাই হোক, রান্না শেষ করে মীরা রায়ানকে ডাকে। রায়ানও আসে খেতে। মীরা রায়ানকে সার্ভ করে দিচ্ছে আর রায়ান মীরাকে দেখছে। ঠিক এমনই ছিল জীবনটা, তাই না মীরা? হাসি আনন্দে দিন কাটতো আমাদের। জানো মীরা, মাঝে মাঝে মনে হয় ওই ঝড়টা না আসলেও পারতো। মীরা রায়ানকে এভাবে দেখে বলে, আমি জানি আমি অনেক সুন্দর, আর হাঁ করে থাকতে হবে না, পরে আবার আপনার মুখে মশা ঢুকতে পারে। আমার বাসায় মশা নেই। ও সরি সরি, আমি তো ভুলেই গেছি, আপনার মুখে মশা না তেলাপোকার স্যুপ যাবে। মা, আমাকে মাফ করো, দোহাই চাই তোর কাছে। সরি মাই ডিয়ার সন, তোকে মাফ করলেও যে আমার কলিজায় কষ্ট লাগে। মীরা, কি? না মানে বলছিলাম যে খিদা লাগছে, খাইতে দাও। কেন আপনার হাত নেই? তোমাকে আমি কি বলছি মীরা? খাওয়াচ্ছি তো, বকার কি আছে? গুড। তারপর মীরা রায়ানকে খাওয়াতে লাগে। হঠাৎ রায়ান মীরার হাতে কামড় দেয়। মীরা চিল্লিয়ে ওঠে আর রাগে কটমট করে বলতে থাকে, এটা কি করলেন? আসলে কি বলো তো, তোমার হাতটা না অনেক নরম আর সুস্বাদু, তাই কামড়ে দিতে ইচ্ছে করছিল, তাই আর কি কামড় দিলাম। অসভ্য বেহায়া ফালতু। হইছে, এখন খাওয়াও। না খাবো না। কি বললি? খাওয়াচ্ছি তো। তারপর খাওয়া দাওয়া শেষে রায়ান মীরাকে বলে, শোন, আমি একটা কাজে বাইরে যাচ্ছি, আমি আসা পর্যন্ত তুমি রুম থেকে বের হবে না, ঠিক আছে? আচ্ছা। রায়ান যেতে নাই, কিন্তু কিছু একটা মনে পড়ায় মীরাকে আবার বলে, আর শোনো, কিছুক্ষণ পর তোমার কাছে কয়েকটা মহিলা আসবে, তারা যা করতে চাবে তাদেরকে তা করতে দিবে, কোনো আবুল তাবুল কিছু করবে না। ইটস দ্যাট ক্লিয়ার? মীরাকে কিছু বলার সুযোগ না দিয়ে রায়ান চলে যায়। মীরাও লক্ষ্মী মেয়ের মতো সব গুজগাছ করে নিজের রুমে চলে যায়। মীরা রায়ানের কথা মতো রুমে বসে আছে। প্রায় অনেকক্ষণ হয়ে যায় মীরা একা একা রুমে বসে আছে। এভাবে একা একা বসে থাকতে মীরার মোটেও ভালো লাগছে না, বিরক্তি লাগছে খুব। মীরা বিছানায় বসে বসে রায়ানের 14 গোষ্ঠী উদ্ধার করছিল। তখনই তার রুমে দুইটা মহিলা আসে। তাদেরকে দেখে মীরার মনে হয়তো রায়ান তাদের পাঠিয়েছে, তাই সে মহিলাগুলোকে জিজ্ঞেস করে, আপনাদেরকে কি মিস্টার রায়ান আহমেদ পাঠিয়েছে? আচ্ছা, কেন পাঠিয়েছে আর আপনারা কারা? ম্যাম, আমরা পার্লার থেকে এসেছি, স্যার আমাদেরকে আপনাকে সাজানোর জন্য পাঠিয়েছে। মীরা আর কিছু বলল না। মহিলাগুলো মীরাকে সাজানো শুরু করে দেয়। মহিলাগুলো মীরাকে খুব সুন্দর করে সাজিয়েছে, তবে এত বেশি মেকআপ করেনি, কারণ রায়ানের কঠিন নির্দেশ মীরাকে যেন হালকাভাবে সাজানো হয়। মীরাকে রেডি করানো শেষে মীরা নিজেকে নিজে আয়নায় দেখতে থাকে। তার নিজের কাছেই নিজেকে অপরূপ লাগছে।
এদিকে রায়ান বাইরে থেকে অনেক আগে চলে এসেছে বাসায়। এসেই রায়ান নিজের রুমে না গিয়ে অন্য রুমে যায় রেডি হতে, কারণ সে জানে তার মায়াপরীকে এখন সাজানো হচ্ছে। তাই নিজে একেবারেই রেডি হয়েই মীরার কাছে যাওয়ার জন্য পা বাড়ায়। রায়ান দরজা খুলে রুমে ঢুকতেই থমকে যায়। কি অপরূপ লাগছে তার মায়াপরীকে। কালো কালারের শাড়ির সাথে হালকা সাজ, চুলগুলো ছাড়া, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, এক কথায় পুরোই পরীর মতো, ঠিক যেমনটা রায়ান চেয়েছিল। রায়ানকেও কম লাগছে না। কালো কালারের শার্টের সাথে কুনি পর্যন্ত শার্টের হাতা ফোল্ড করা, কালো কালারের জিন্সটা নিচ থেকে পায়ের গিরা পর্যন্ত ফোল্ড করা, ব্যান্ডেড শু আর ওয়াচ, মাথার চুল স্পাইক করা। মীরা তো রায়ানকে দেখে প্রতিবারের মতো আবারও ক্রাশ খাচ্ছে। রায়ান পার্লারের মহিলাগুলোকে ইশারা করে চলে যেতে বলে। তারা যেতেই রায়ান মীরার দিকে এগোতে থাকে আর মীরা পেছাতে থাকে। মীরার পেছানো দেখে রায়ান একটানে মীরাকে নিজের একদম কাছে নিয়ে আসে। রায়ানের চোখগুলো অনেকটা নেশাক্ত দেখাচ্ছে এখন। রায়ান ধীরে ধীরে মীরার ঠোঁটের দিকে আগাচ্ছে। তখনই মীরার ঠোঁট ছুঁতে যাবে, ঠিক তখনই এক মহান ব্যক্তির আবির্ভাব ঘটে। আর সে মহান ব্যক্তি হলো রায়ানের এক সার্ভেন্ট। রায়ান বিরক্তির সাথে সার্ভেন্টকে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছেটা কি? ডাকছো কেন? আসলে স্যার, নিচে সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আসছি, যাও। সার্ভেন্ট যাওয়ার সাথে সাথে রায়ান মীরাকে কিছু বলার সুযোগ না দিয়েই তার হাত ধরে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়েই যেন মীরার মাথায় 101টা বাজ পড়ল, কারণ পুরো বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মীরা চারপাশে অবাক দৃষ্টি দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। তা দেখে রায়ান বাঁকা হেসে মীরার দিকে তাকিয়ে বলে, মিরু বেবি, কেমন লাগছে বাড়িটা সাজানো? অসম্ভব সুন্দর। সবকিছু তোমার জন্য জান। আচ্ছা রায়ান, সকালে তো বাড়িটা সাজানো ছিল না, তাহলে এখন কিভাবে, মানে এত তাড়াতাড়ি? ও মাই সুইট ডার্লিং, ইউ নো হোয়াট? তুমি আমাকে এখনো চিনো নাই। রায়ান আহমেদ পারে না এমন কিছুই নেই। আচ্ছা, এখন চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। সবাই মানে? গেলেই তো বুঝবা মেরি জান। তারপর রায়ান মীরার হাত ধরে সিঁড়ির দিকে যায়। চারপাশের সব লাইটগুলো অফ, শুধু একটা লাইট অন, যা রায়ান আর মীরাকে ফোকাস করছে। সবার দৃষ্টি এখন তাদের দিকে। রায়ান একটা মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলে, লেডিস অফ জেন্টলম্যান, মিট মাই বিউটিফুল ওয়াইফ মিসেস মীরা রায়ান আহমেদ। রায়ানের কথা শেষ হতেই সবাই তাদেরকে নিয়ে হইচই শুরু করে দেয়। তারপর সবাই যার যার মতো পার্টি এনজয় করতে থাকে। রায়ান এক এক করে সবার সাথে মীরার পরিচয় করিয়ে দিচ্ছে। হঠাৎ কোথা থেকে এক মেয়ে এসে মীরাকে জড়িয়ে ধরে। অনেকদিন পরে তোমাকে দেখলাম মীরা, কেমন আছো? জি ভালো, কিন্তু আমি আপনাকে চিনতে পারলাম না। মেয়েটা কিছু বলবে তার আগেই রায়ান বলে ওঠে, কেমন আছো কায়রা? ভালো, তুমি? আমি তো আমার বউকে নিয়ে অনেক ভালোই আছি। আর মীরা, ও হলো আমার ফ্রেন্ড। ও আচ্ছা রায়ান, আমার সাথে একটু আসো তো, একটা কথা ছিল। আচ্ছা মীরা, তুমি একটু থাকো, আমি আসছি। আচ্ছা। তারপর রায়ান আর কায়রা চলে গেল। মীরার কেন জানি কোনো হিংসেই হচ্ছে না। তার মনে হচ্ছে বেটা বজ্জাত গেছে, তো মানে এক কাটটি শান্তি দিয়ে গেছে। মীরা কিছু করার না পেয়ে এক পাশে দাঁড়িয়ে রইল জুস হাতে নিয়ে। এদিকে রায়ানকে কায়রা 101টা ঝাড়ি দিচ্ছে। রায়হান, তুমি যা করছো তা কিন্তু ভালো হচ্ছে না। কি ভালো হচ্ছে না কায়রা? আর আমাদের তো কালকে দেখা করার কথা ছিল, তুমি এখন এসেছো কেন? রায়ানের কথায় কায়রা আরো রেগে যায়। এখন এসেছি, বেশ করেছি। আর ভাগ্যিস এসেছিলাম, না হলে তো আমি এগুলো কিছুই জানতাম না। আচ্ছা রায়ান, তোমার কি মনে হয় তুমি যা করছো সব ঠিক করছো? আর এত সহজেই কি তুমি সবকিছু লুকিয়ে রাখতে পারবে? আমি এসব নিয়ে কিছু বলতে চাচ্ছি না কায়রা। রায়হান, এভাবে মীরাকে ঠকানো কিন্তু ভালো হচ্ছে না। তোমার কি মনে হয় মীরা কিচ্ছু জানতে পারবে না? তাহলে তোমার ধারণা ভুল। ওকে কিন্তু সাহেল সব বলে দেবে। সাহেল এখানে এসেছে? অবশ্যই,
কেন আনবো না? তুমি একটা কথা ভুলে যাচ্ছ, আমি এত কিছু হওয়ার পরেও তোমাকে হেল্প করেছি, মীরাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছি শুধুমাত্র এই ভেবে যেন তুমি তোমার আর মীরার মধ্যে সব ভুল বোঝাবুঝিগুলো ঠিক করে নাও। আর তুমি কিনা ওকে কিছুই বলছো না। কায়রা, ওকে বললে যে ও আমাকে ছেড়ে চলে যাবে। কি বললেও যাবে? একবার ট্রাই তো করে দেখো। অন্যজনের কাছ থেকে শোনার থেকে ভালো তুমি ওকে আগেই বলে দাও, হয়তো ও নাও যেতে পারে। আমি বলতে পারবো না, আর আমি অন্য কাউকে বলতে দিবও না। তাহলে বেশ, তোমার যা ইচ্ছে তাই করো, পরে কিছু হলে আমার কিছু করার নেই কিন্তু। বলে কায়রা চলে গেল, আর রায়ান সেখানেই দাঁড়িয়ে রইল। এদিকে মীরা একা একা দাঁড়িয়ে আছে। হঠাৎ কে যেন মীরার নাম ধরে ডাকে। মীরা সেদিকে তাকাতেই দেখে একটা ছেলে। মীরা, কেমন আছো? জি ভালো, আপনি? আমিও। ও যায় না কা, এখানে দাঁড়ানোর মানে কি? একটা গেছে আবার আরেকটা আসছে, যত সব। অনেকদিন পর দেখলাম তোমাকে। আমি কি আপনাকে চিনি? তুমি আমাকে চেনো না? বিশ্বাস করা যায়? আপনি কে একটু বলবেন প্লিজ? আমি সাহেল। মীরা, ও আচ্ছা, আপনার নাম সাহিল, অনেক সুন্দর নাম ভাইয়া। থ্যাংক ইউ। মনে মনে বললাম, রায়ান তুই এটা ভালো করিসনি। ওকে তোর অতীতের কথা বলা উচিত ছিল। তুই যেমন ওকে ভালোবাসিস, আমিও তেমনই ওকে ভালোবাসি। ও যদি তোর কোনোদিনও আমার কাছে সত্যিটা জানতে চায়, তাহলে আমি বলে দিব ওকে। রায়ান, আমি বলে দিব। মীরা অনেকক্ষণ ধরে দেখছে সাহেল নামের এক ছেলেটা ওর দিকে তাকিয়ে কি যেন ভাবছে। মীরার খুবই অসহ্য লাগছে এসব, তাই সে সেখান থেকে চলে যেতে নিলেই সাহেল তাকে আবার ডাকে। মীরার এবার প্রচন্ড রাগ হচ্ছে, তাও ভদ্রতার খাতিরে ইচ্ছা না থাকার সত্ত্বেও হাসি মুখে জিজ্ঞেস করে, জি ভাইয়া কিছু বলবেন? মীরা, যদি তোমার কোনোদিন মনে হয় তোমার কাছ থেকে কেউ কিছু লুকাচ্ছে যা তোমার জানার দরকার, আর সেটার উত্তর যদি তোমাকে কেউ না দেয়, তাহলে মনে রাখবে তোমার একটা বন্ধু আছে যে তোমাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। মানে ঠিক বুঝলাম না আপনার কথা। সময়ের সাথে সাথে বুঝে যাবে। আপাতত আমার কার্ডটা রাখো, প্রয়োজন হতে পারে। মীরা সাহেলের কথায় কিছু বুঝতে পারছে না, কি করবে বা কি বলবে তাও বুঝতে পারছে না। মীরা যখনই সাহেলের কাছ থেকে কার্ডটা নিতে যাবে, ঠিক তখনই কে যেন এসে কার্ডটা ছো মেরে নিয়ে নেয়। ঘটনাক্রমে সাহেল আর মীরা দুজনেই অবাক। তারা কার্ড নেওয়া মানুষটার দিকে তাকিয়ে দেখে রায়ান দাঁড়িয়ে আছে। মীরাকে কিছু বলার সুযোগ না দিয়েই রায়ান মীরাকে বলে, মীরা, তুমি কায়রার কাছে যাও, আমার সাহেলের সাথে কথা আছে। আমি কি বলছি মীরা? মীরা আর কিছু না বলে আগে গজগজ করতে থাকে কায়রার কাছে যায়। কায়রা বসে বসে জুস খাচ্ছিল। মীরাকে দেখে তার কাছে যায়। কি হয়েছে মীরা, একা একা দাঁড়িয়ে আছো যে? রায়হান কই? উনি সাহেল নামের কোনো এক ছেলের সাথে কথা বলছে। কি দিন এসে গেল না মীরা, তুমি সাহেলকে চিনছো না? যার জন্য তুমি এত পাগল ছিলে তাকেই ভুলে গেলে। অবশ্য তুমি যেহেতু রায়হানকে ভুলেই গিয়েছো, সেহেতু ওকে ভোলাটা তো স্বাভাবিক। বলেই দীর্ঘশ্বাস ফেলল কায়রা। এদিকে রায়ান তো রাগে তোপ হয়ে গেছে, সাহেলের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। সাহেল রায়ানের এমন তাকানো দেখে ওকে বলে, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? এতদিন পর আমাদের দেখা হলো, জড়িয়ে ধরবি না? সাহেল, তুই এখানে কেন? তুই জানোস না আমি এখানে কেন? তাহলে শোন, ওকে সব সত্যি বলতে এসেছিলাম আমি, কিন্তু বলতে পারিনি রে। কেন জানোস? কারণ আমি তোর মতো স্বার্থপর না। আমি তোর কাছে শুনতে চাই না আমি কি। আমি জানি তুই জানোস যে তুই একটা ফালতু মানুষ। আসলে কি জানিস, তুই এর চেয়েও নিকৃষ্ট, যে আমার সবচেয়ে কাছের মানুষ আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে। তুই তো সব বলেছিস একবার, আবার কেন এসেছিস এখানে? প্রতিবারের মতো ওর জানার অধিকার আছে রায়ান। ওকে এভাবে অন্ধকার রাখলে হবে না। তার চেয়ে ভালো তুই কি সব বলে দে, না হলে আমি বলে দেব। তুই এমন কিছু করবি না। কেন বলবো না? আমি অবশ্যই বলবো। আর মনে রাখিস, মীরা যদি আমার কাছে নিজ থেকে আসে, আমি সব বলে দেব ওকে। তোর কোনো বাধা আমি মানবো না।
ওকে, আমি কিছুতেই যেতে দেব না, কিছুতেই না। বলেই সাহেল চলে গেল। রায়ান রাগে লাল হয়ে গেছে। তার যে ভয় হচ্ছে, প্রচন্ড ভয়। মীরা যদি সব জেনে যায়। না না, মীরা কোথাও যাবে না। মীরা শুধু এই রায়ানের, শুধুই এই রায়ানের। রায়ানেরই কিছু ভালো লাগছে না। রায়ানের অনেক কান্না পাচ্ছে, সাথে রাগও। না, এখানে সাহেলকে রাখা যাবে না। পার্টিটা তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে সাহেল যাবে না। পার্টিটা শেষ, সবাইকে বলতে হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, আই এম ভেরি ভেরি সরি। আমার এক জরুরি কাজ আছে, সো পার্টিটা এখানেই শেষ। আপনারা এসেছেন তাই আমি অনেক কৃতজ্ঞ, অ্যান্ড এগেন সরি। বলে রায়ান চলে গেল। মীরা আর কায়রা দুজনে কথা বলছিল। রায়ানের কথায় তারা দুজনে বেশ অবাক হয়। এতক্ষণ তো ঠিকই ছিল, এখন আবার কি হলো? তারপর যে যার মতো চলে যায়। যাওয়ার সময় কায়রা আর সাহেল মীরাকে বিদায় দিয়ে যায়। মীরা বিদায় পর্ব শেষ করে যখন রুমে আসে, রায়ানকে পায় না। মীরা ফ্রেশ হয়ে অনেকক্ষণ অপেক্ষা করে রায়ানের, কিন্তু রায়ান আসে না। মীরার একা একা ভালো লাগছে না দেখে সে ছাদে যায়। ছাদে গিয়ে মীরা কারো কান্নার আওয়াজ পায়। এদিকে সেদিকে তাকাতেই দেখে কে যেন ছাদের এক কোনায় বসে বসে কাঁদছে। মীরা একটু ভালোভাবে তাকাতেই দেখে সেটা রায়ান। মীরা ধীরে ধীরে রায়ানের দিকে এগোতে লাগে। রায়ানের কাছে এসে মীরা রায়ানকে অনেক ডাক দেয়, কিন্তু রায়ান কোনো রিয়াকশন দেয় না। মীরা এবার একটু ভয় পায়। ভয়ে ভয়ে কাঁধে হাত দিয়ে রায়ান বলে ডাকতেই রায়ান মীরাকে জাপটে ধরে কাঁদতে থাকে। মীরা হতভম্বের মতো বসে আছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। প্রায় 5 মিনিট পর মীরা রায়ানকে শান্ত করার চেষ্টা করে। রায়ান মীরাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে আর বলছে, মীরা প্লিজ, আমাকে ছেড়ে চলে যেও না। আমি বাঁচতে পারবো না, প্লিজ যেও না। আমি কোথাও যাব না, আপনি প্লিজ একটু শান্ত হন। সত্যি যাবে না তো? না বাবা, যাব না। প্রমিস? আচ্ছা প্রমিস। রায়ান এখন একেবারে বাচ্চা হয়ে গেছে। মীরার সাথে বাচ্চাদের মতো কথা বলছে। প্রায় বেশ কিছুক্ষণ পর রায়ান শান্ত হয়। রায়ান মীরাকে এখনো জড়িয়ে ধরে আছে। মীরা রায়ান দুজনেই কোনো কথা বলছে না। হঠাৎ রায়ান বলে ওঠে, আচ্ছা মীরা, তোমার কাছে একটা কিছু চাইলে আমাকে দিবা প্লিজ? চেষ্টা করব। রায়ান বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, আমাকে একটু ভালোবাসতে দিবে প্লিজ? রায়ানের কথায় মীরা কি বলবে বুঝতে পারছে না, তাই চুপ করে আছে। রায়ান মীরাকে চুপ থাকতে দেখে তাকে কিস করা শুরু করে। মীরা কেন যেন বাধা দিতে পারছে না রায়ানকে। হঠাৎ রায়ান মীরাকে কোলে করে রুমের দিকে এগোতে থাকে। মীরা লজ্জায় রায়ানের দিকে তাকাতেই পারছে না। রায়ান তো দেখে বাঁকা একটা হাসি দেয়। রুমে এসে রায়ান মীরাকে বিছানায় শুইয়ে দেয়, তারপর দরজা লাগিয়ে দেয়। মীরা লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। রিয়ান মীরার কাছে গিয়ে ওর হাত ছড়িয়ে ওকে কিস করা শুরু করে। মীরাও পরম সুখে নিজেকে রায়ানের কাছে সমর্পণ করে দেয়। তারা যে এক সুখের সাগরে ভাসছে, পাড়ি দিয়েছে এক ভালোবাসার দুনিয়ায়। একদিন খুব ভোরেই মীরার ঘুম ভেঙে যায়। রায়ান বেঘোর ঘুমাচ্ছিল। মীরা নামাজ পড়ার পরে দেখলো এখন রায়ান ঘুমায় আছে। মীরা কি করবে বুঝতে পারছে না, তার ঘুমও আসছে না। হঠাৎ মীরার মনে পড়লো রায়ান সব সময় মীরাকে একটা রুমের মধ্যে যেতে মানা করে। মীরার খুব কৌতূহল জাগে রুমটার ভেতরে কি আছে তা দেখার জন্য, কিন্তু রায়ানের জন্য তা দেখা হয়ে ওঠেনি। তাই ভাবলো এখন যেহেতু রায়ান ঘুমোনো, তাই এখন দেখবে। যেই ভাবা সেই কাজ। মীরা আস্তে করে রুম থেকে বের হলো। তারপর সবচেয়ে কোণার রুমটায় গেল। আস্তে আস্তে রুমটার ভেতরে ঢুকলো। রুমটায় ঢুকেই মীরার চোখ ছানা ভরা, কারণ একে তো রুমটা অন্ধকারে ভরা, তার উপর আবার রুমটার সবকিছু ভাঙাচোরা। মীরা লাইট জ্বালিয়ে দেখে পুরো রুমটার দেয়ালে মীরা আর রায়ানের ছবি। তাদের একটা বিয়ের ছবিও আছে, কিন্তু সেটা অন্যরকম। বলতে গেলে তাদের যে বিয়ে হয়েছে তখন এর বিয়ের পোশাক অন্যরকম আর ছবির বিয়ের পোশাক অন্যরকম। এটা কিভাবে সম্ভব? আমাদের বিয়ের পোশাক তো অন্যরকম ছিল, তাহলে কিন্তু ছবির পোশাক তো আরেক রকম। আর আমার যেটুকু মনে আছে, আমি আর রায়ান বিয়েতে এরকম কোনো ছবি তুলেইনি। তাহলে এটা কোথা থেকে আসলো? আর আমাদের তো বিয়ের আগে দেখাও হয়নি, আর আমরা এত বাইরেও যাই না। তাহলে এত ছবি আসলো কোথা থেকে? মীরা এসব ভাবছে
হঠাৎ সে একটা ডায়েরি দেখতে পায়। মীরা ডায়েরিটা হাতে নিয়ে সেটার পৃষ্ঠা উল্টাতে লাগলো। হঠাৎ তার চোখ আটকে যায় একটা লেখায়, যা দেখে মীরা খুব শকড হয়, কারণ তাতে লেখা ছিল, আমি মীরা, আমি যাকে ভালোবাসি সে সাহেল। জানি না কিভাবে যেন তাকে ভালোবেসে ফেলেছি। ছোটবেলা থেকেই তার সাথে বড় হয়েছি। আমি আর সাহেল দুজন দুজনকে অনেক বিশ্বাস করি। জানো, সাহেল আমাকে খুব ভালোবাসে, তাই তো আমি তাকে ভালোবেসে ফেলেছি। এটুকু পরেই মীরা আশ্চর্যের শেষ সীমানায়। ও তো সাহেলকে চেনেই না, তাহলে ভালোবাসার কথা কোত্থেকে এলো? মীরা আবার যখন পড়তে নেবে তখন রায়ান মীরাকে ডাকতে শুরু করে। মীরা তাড়াহুড়ো করে ডায়েরিটা রেখে তারপর রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে এক দৌড়ে রায়ানের কাছে চলে যায়। রায়ান মীরাকে আসতে দেখেই রাগী কণ্ঠে বলে, কোথায় গিয়েছিলে? না না, মানে ওই একটু নিচে গিয়েছিলাম আর কি। তোমাকে কতবার বলবো আমি ঘুম থেকে না ওঠা পর্যন্ত রুম থেকে বের হবে না, তাও তুমি বের হও। আচ্ছা সরি, আর বের হব না। আচ্ছা রায়ান, আপনাকে একটা কথা বলি। তুমি তো সব সময় কথা বলতেই থাকো, এখন আবার জিজ্ঞেস করার কি আছে, বলে ফেলো। রায়ান, সত্যি করে বলেন তো, আপনি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন? রায়ান মীরার কথা শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। কোনো মতে বলে, আমি আবার কি লুকাবো? তাহলে আপনি এভাবে কথা বলছেন কেন? ও কিছু না, তুমি নাস্তা রেডি করো, আমি আসছি। বলে রায়ান চলে গেল। মীরা যা বোঝার বুঝে গেছে, রায়ান তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। রায়ানের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। মীরা বুঝতে পারছে না কিভাবে সাহেলের নাম্বার জোগাড় করবে। পরক্ষণে তার মনে হয় রায়ান তো সাহেলের বন্ধুর মতো, নিশ্চয়ই রায়ানের মোবাইলে সাহেলের নাম্বারই থাকবে। এই ভেবে মীরা রায়ানের মোবাইল খুঁজতে থাকে। অবশেষে বালিশের এক কোণে রায়ানের মোবাইলটা পায়। এখন পালা মোবাইলের লক খোলার। মীরা রায়ানের মোবাইলের লক জানে, কারণ রায়ানই বলেছিল তাকে। এখন কেন বলেছিল তা জানার ব্যাপার। তাহলে চলুন ফ্ল্যাশব্যাকে ঘুরে আসি। ওই দিন রায়ানের অফিস বন্ধ ছিল। সে বাসায় বসে বসে ল্যাপটপে কাজ করছিল, আর মীরা বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছিল। অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু মীরা আসে না দেখে রায়ানও বারান্দায় যায়। দেখে মীরা কার সাথে যেন খুব হেসে কথা বলছে ফোনে। তা দেখে রায়ান রাগে শেষ। হুট করে মীরার ফোনটা নিয়ে নেয়, তারপর ভেঙে ফেলে। ঘটনাক্রমে মীরা অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে আছে। তারপর যখন নিজের এত শখের মোবাইল ফ্লোরে ভাঙা অবস্থায় দেখে, তখন মীরা রেগে যায় আর রায়ানকে বলে, কি সমস্যা আপনার? আমার মোবাইল কেন ভাঙলেন? তো কি করব? তোমার বর আজকে বাসায় আছে, তুমি তার সাথে রোমান্স করবা? তা না, তুমি বসে বসে কথা বলছো অন্যজনের সাথে, এটা কি মানা যায়? আপনার মাথায় কি এগুলো ছাড়া আর কিছু নেই নাকি? বাই দ্য ওয়ে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। ওই একই কথা। হইছে, আর লেকচার দিতে হবে না। এখন আপনার ফোন দিন, আমার কাজ আছে। কি করবা আমার ফোন দিয়ে? লুডো খেলবো, খেলবেন? আচ্ছা আচ্ছা, দিচ্ছি তো, রাগ করার কি আছে? তারপর রায়ান মীরাকে তার ফোন দেয়। মীরা ফোন হাতে নিতেই তার মাথা নষ্ট হয়ে যায়। রায়ানের দিকে রাগী চোখে বলে, আচ্ছা আপনার সমস্যা কি বলুন তো? আমি আবার কি করলাম? কি করছে আবার জিজ্ঞেস করছে? বলি ফোনটা যে দিলেন, লক খুলেই দেন নাই কেন? আমি কি আপনার লক জানি? হ্যাঁ, যত সব অ্যানাকোন্ডার লক। বলেন তাড়াতাড়ি। দাও, আমি খুলে দিচ্ছি। আপনি কি বলবেন নাকি আমি আপনার ফোন ভাঙবো? আচ্ছা দিচ্ছি। আপনি তাড়াতাড়ি দেবেন। মায়াপরি? কি মায়াপরি? হ্যাঁ, কেন? ওরে মোর আল্লাহ, মরে নিয়ে যাও। এই বজ্জাত এরিয়ানেও নাম দিছে। আল্লাহ গো, এই নাম আর কত জায়গায় দিবে। দিলে কি হয়েছে? আচ্ছা শোনো, আমি বিকেলে তোমাকে একটা ফোন কিনে দেব, ওকে? ডান। এভাবে মীরা রায়ানের ফোনের পাসওয়ার্ড জানে। এখন বিষয় হলো, এখনো রায়ানের ফোনের পাসওয়ার্ড এটাই আছে নাকি। মীরা ভয়ে ভয়ে মায়াপরি টাইপ করতেই দেখে লক খুলে যায়। মীরার তো খুশিতে লাফাতে ইচ্ছে করছে। তাড়াতাড়ি সাহেলের নাম্বার খুঁজে আর পেয়েও যায়। তারপর নিজের ফোনের নাম্বারটা নিয়ে নেয়। তারপর যথা জায়গায় ফোনটা রেখে দেয়।
রায়ান অফিসে যাওয়ার কিছুক্ষণ পরেই মীরা সাহেলকে ফোন দেয়। তারপর দেখা করতে বলে একটু রেস্টুরেন্টে। কথা শেষে মীরা রেডি হতে যায়। তার যে আর তর সইছে না সত্যিটা জানার জন্য। কি এমন অতীত আছে যা মীরার সাথে ঘটেছে, অথচ মীরাই জানে না। অবশেষে মীরা সাহেলের সাথে দেখা করতে যায়। রেস্টুরেন্টে ঢুকতেই দেখে রেস্টুরেন্টের এক কোণে সাহেল বসে আছে। মীরাকে দেখা মাত্রই দাঁড়িয়ে যায় আর একটা টেডি স্মাইল দেয়। মীরাও একটা স্মাইল দিয়ে সাহেলের কাছে যায়। আমি জানতাম একদিন না একদিন তুমি আসবে আমার কাছে সত্যিটা জানতে। আপনি আমাকে সত্যিটা বলতে পারবেন? না হলে শুধু শুধু দেখা করতাম কেন? আচ্ছা, আমাকে প্রথমে কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন? অবশ্যই, বলো। না মানে, আমি অনেকগুলো ছবি দেখেছি যার কোনো স্মৃতি আমার মনে নেই। মানে এগুলো কখন কোথায় তুলেছি কিছুই আমার মনে নেই। তাছাড়া আমি একটা ডায়েরি পেয়েছি যাতে লেখা ছিল আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি তো আপনাকে চিনিই না। সাহেল একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, আচ্ছা মীরা, প্রথমে তোমাকে আমি একটা সত্যি গল্প বলি। আচ্ছা বলুন। তাহলে শোনো। এক শহরে এক ছোট মেয়ে আর একটা ছেলে থাকতো। তাদের অনেক ভালো বন্ধুত্ব ছিল। তারা দুজনেই দুজনের জন্য পাগল ছিল। জানো মীরা, ছেলেটা মেয়েটাকে ছেড়ে থাকতেই পারতো না। ছেলেটার মা বাবা ছেলেটাকে বিদেশ নিতে চেয়েছিল, কিন্তু মেয়েটার জন্য সে বিদেশে যায় না, কারণ সে মেয়েটাকে অনেক বেশি ভালোবাসতো। মেয়েটাও করতো, কিন্তু সে জানতো না সেটা শুধু ভালো লাগা ছিল, ভালোবাসা না। যাই হোক, যখন তারা কলেজে ওঠে তখন ছেলেটা মেয়েটাকে প্রপোজ করে। মেয়েটাও ছেলেটার প্রপোজটা একসেপ্ট করে ফেলে। খুব ভালোই চলছিল তাদের জীবন, কিন্তু কিন্তু কি? সাহেল একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, একটা বড় ঝড় এসে তাদেরকে আলাদা করে দেয়। জানো মীরা, সেই মেয়েটা আর সেই ছেলেটা কে? কে? সেই মেয়েটা তুমি মীরা, আর ছেলেটা আমি। কি? মীরার চিল্লানি শুনে রেস্টুরেন্টের সব মানুষ কিভাবে যেন তাদের দিকে তাকিয়ে আছে। মীরার তো সেদিকে খেয়াল নেই, সে আছে অবাগের শেষ প্রান্তে। সাহেল মীরাকে শান্ত করার জন্য বলে, মীরা একটু শান্ত হও, আমি তোমাকে সব বলছি। কিভাবে শান্ত হব? আপনি আমাকে কি সব বলছেন? আমি আপনাকে চিনিই না। আর আপনি কি না নাকি বলছেন? প্লিজ মীরা, আগে আমার কথাটা শোনো, তারপর যা বলার বইলো। আচ্ছা বলুন। তারপর সাহেল আবার বলতে শুরু করলো অতীত। তখন মীরা আর সাহেল মাত্র অনার্সে উঠেছে। তাদের রিলেশনের কথা ভার্সিটির সবাই জানে। অনেক সুন্দর ছিল তাদের জীবনটা। সারাদিন দুষ্টুমি আর খুনসুটি দিয়েই চলতো মীরা আর সাহেলের দিন। তবে বেশি দিন তা স্থায়ী হয়ে ওঠে না। রায়ান সবেমাত্র লন্ডন থেকে বাংলাদেশের মাটিতে পা দিল। চারদিকে তাকিয়ে বাঁকা হাসলো রায়ান। তারপর কাকে যেন ফোন দিল। হ্যালো জান, কেমন আছো? ওয়েল, আমি মাত্র বাংলাদেশে আসলাম শুধুমাত্র তোমার জন্য সুইট হার্ট। কাল তাহলে ভার্সিটিতে দেখা করি। তাতে কি, আমার যা ইচ্ছা করবে আমি করব, তোমার কথাই চলবো নাকি? জাস্ট শেট আপ, কালকে দেখা হচ্ছে ব্যাস। বলেই ফোন কেটে দিল রায়ান। তারপর পা বাড়ালো তার গন্তব্যে। এদিকে মীরা আর সাহেল দুষ্টুমি করতে করতে বাড়িতে যাচ্ছে। ওই কালাবাদর, কালকে আমাকে নিতে আসবি। আমি একা একা ভার্সিটিতে যেতে পারবো না, বলে দিলাম। এই মেয়ে, তোর সমস্যা কি? আমি তোর কি লাগি বলতো? কোন গাধারাম, তুই জানিস না আমি তোর গফ? তাহলে তুই তুকারি করস কেন? তুই কেন করস? আমার তো অভ্যাস হয়ে গেছে, এই জন্য। ওরে আমার গুলুমুলু রে, তোমার এইটা অভ্যাস তাই না? হুম। ওরে আমার ফাজিলে, তুই তুকারি করে যদি তোর অভ্যাস হয় তাহলে আমার কি হইতে পারে না? জানোস, তোর মাঝে মাঝে ইচ্ছে করে নালার মধ্যে ফিক্কা মারি। নালার বেটা হক্কল। আর কি দেখতাম আমি? আমার হউ বউ আমার কেমনে গালি দেয় রে? আমি বলি নালার বেটা। এই ড্রামা বন্ধ করতো। ড্রামা করতেছি না রে সকিনা। ওই কি কইলি? আমি সকিনা? তুই খাড়া, আমি তোর কি অবস্থা করি দেখ। বলেই সাহেলকে মারা শুরু করে।
এভাবেই তারা সারাদিন দুষ্টুমি করে পার করে দেয়। সকালে সাহেল মীরাকে ভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য মীরার বাসায় যায়। তারপর সোজা মীরার রুমে যায়। মীরার রুমে সাহেল ঢুকতেই দেখে তার মহারানী ঘুমাচ্ছে। কিছুক্ষণ মীরার এই মায়াবী মুখটার দিকে তাকিয়ে থেকে তারপর মীরাকে ডাকে সাহেল। সাহেল মীরাকে বেশ কয়েকটা ডাক দেওয়ার পরেও যখন মীরা ঘুম থেকে ওঠে না, তখন সাহেল মীরাকে কাতুকুতু দেওয়া শুরু করে। মীরা ঘুমের মধ্যে এমন বিরক্তি অনুভব করে, সাথে সাথে সাহেলকে একটা লাথি দেয় ঘুমের ঘোরে। সাহেল আহ করে চিল্লিয়ে ওঠে। চিল্লানোর শব্দ শুনে মীরা ধুরফুরিয়ে ঘুম থেকে উঠে যায়। চারদিকে তাকিয়ে কিছুই দেখতে পায় না। নিচে তাকাতেই দেখে সাহেল কোমরে হাত দিয়ে বসে আছে, মীরার দিকে রাগে লুক করে। কলিজা, তুই ওইখানে ক্যারে? বজ্জের সেমরি লাথি দিয়ে আবার জিগায়, আমি এইখানে। হ্যাঁ, আমি দিছি লাথি? কবে, কখন, কোথায়? বজ্জের সেমরি লাথি দিয়ে আবার জিগায়, আমি এইখানে কে? বোন, তুই পাবনা থেকে কখন আইসস? এই তো কালকেই আইছি ভাই। আবার পাবনায় যাওয়ার সময় তোরেও যাইতে কইছি, যাবি? আমার খায় দায় কাম নাই, আমি যাবো না তোর লগে। আর তুই ভাই কারে কষ্ট সেমরি? আগে হেইটা ক, তুই বইন কারে কস? আর জনমেও কইতাম না, মাফ কর। আর তাড়াতাড়ি রেডি হ, ভার্সিটিতে লেট হইতাছে। যা আইতাছি। ওকে সকিনা। ওই তুই খাড়া খাড়া কইতেছি। সাহেলকে কে পায়, সে তো দৌড়। কিছুক্ষণ পরেই মীরা রেডি হয়ে আসে। তারপর সাহেল আর মীরা একসাথে ভার্সিটি যায়। এদিকে রায়ান ঘুম থেকে উঠেই রেডি হয়ে বের হয়ে যায়, উদ্দেশ্য কবরস্থানে যাবে। কিছুক্ষণ পরে রায়ান কবরস্থানে চলে আসে। তারপর মার কবরের পাশে বসে পড়ে। আজ খুব মনে পড়ছে তার মায়ের কথা। অসহায়ভাবে তাকিয়ে আছে মায়ের কবরটার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জোরে জোরে চিল্লিয়ে ওঠে আর বলে, দেখো মা, কান্না করতে পারছি না আমি, কেন জানি কান্নাই আসছে না। তোমার কোল অনেক মিস করি মা, অনেক। মন ভরে কাউকে বলতে পারি না আমার কষ্টের কথা। বাবাও কেন আমার সাথে একটুও বোঝে না। একটু হেসে কথা বললে, গল্প করলে কি এমন হয়? এত টাকার তো আমাদের প্রয়োজন নেই মা, তাহলে কেন এত দূরে দূরে থাকে বাবা? তুমিও তো একা রেখে গেলে আমাকে, কেন এমন করলে মা, কেন? এভাবে কিছুক্ষণ বসে থেকে রায়ান তার মার কবরের পাশে, কিন্তু চোখ থেকে এক ফোঁটাও পানি বের করতে পারে না রায়ান। কবরস্থান থেকে রায়ান সোজা ভার্সিটির উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দেয়। এদিকে মীরা, সাহেল আর অনেকজন মিলে আড্ডা দিচ্ছে। কিরে আমার গোলুমুলু, কথা কস না কে? না, ভাবছি বার্গারটা কিভাবে খামো, তুই খাওয়াই দিত। কেন, তোর হাতে কি চুরি পড়া? না, কালকে রান্না করতে যাই, হাত পুরাই ফেলছি তো, তাই আর কি। কেন, তোদের বাসার সার্ভেন্ট কোথায়? তুই রান্না করতে গেলি কেন? ওরা ছিল, আমি শখ করে তোর জন্য রান্না করতে গেছিলাম আর কি। জানোস সাহেল, মাঝে মাঝে না আমার মনে হয় তোরে ঠাড়াইয়া খান চটকানা দি। তোরে কতবার কইছি এগুলা না করতে, আর করবি না, ঠিক আছে? আচ্ছা, এখন খাওয়াই দিত, ক্ষুধা লাগছে অনেক। দিচ্ছি। বলে মীরা সাহেলকে খাওয়াতে শুরু করে। কয়েক লোকমা খাওয়াতেই ভার্সিটির মধ্যে হইচইয়ের আওয়াজ পাওয়া যায়। সবাইকে যেতে দেখে মীরা আর সাহেলও সেখানে যায়। যেতেই দেখে একটা ছেলে গাড়ির সাথে হেলান দিয়ে খুব অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। পুরো ভার্সিটির মানুষ তার দিকে তাকিয়ে আছে, সাথে মেয়েরা তো আগেই আছে। হঠাৎ কোত্থেকে যেন একটা মেয়ে এসে সে ছেলেটাকে জড়িয়ে ধরে বলে ওঠে, রায়ান বেবি, কতদিন পর তোমাকে দেখলাম। আই রিয়েলি মিস ইউ বেবি। মিটু রাহি বেবি, এখন সরো, আমার কথা আছে সবার সাথে। বলে রায়ান মেয়েটাকে নিজের কাছ থেকে সরিয়ে ফেলল। তারপর সবার উদ্দেশ্যে বলল, হেই গাইস, আই এম রায়ান আহমেদ। তোমাদের সাথে একটা জরুরি কথা বলতে চাই, আর তা হলো এই ভার্সিটির টিচার থেকে শুরু করে সবকিছু আমার অধীনে। সো আগে থেকেই ওয়ার্নিং দিয়ে রাখছি, যে কিছু করতে হলে আমার পারমিশন নেবে, অ্যান্ড আমার কাজে ভুলেও বাধা দেওয়ার চেষ্টা করবে না। আর যদি করো, ইউ নো হোয়াট, সেদিনই তোমার শেষ দিন হবে। বাই দ্য ওয়ে, নাইস টু মিট ইউ। এসব প্রেমময় বকবক করার পরে ওই শাকচুন্নি রাহি মেয়েটাকে নিয়ে ভার্সিটির ক্যান্টিনে চলে যায়।
রায়ান যাওয়ার পর বাকি সবাইও চলে যায়। এদিকে রায়ানের কথা শুনে মীরার মাথা গরম হয়ে যায়। সাহেলকে ইচ্ছে মতো পিটিয়ে বলে, ওই নালার বেটা, তুই ওই হালারে কিছু কষ নাই ক্যারে? দেখছোস সবাইকে কিভাবে থ্রেড দিয়ে গেছে? কিছু করার আগে তার কাছে পারমিশন নিতে হবে। কত শখ কত! আরে বাদ দে, এগুলো ছোটখাটো ব্যাপার। হার খাট হইলি তুই বেটা বজ্জাত কোথাকার। আচ্ছা, তোর বাপও তো এই ভার্সিটির ওনার, তাহলে তুই তো এমন কোনো থ্রেড দেশ নাই। এতেই কেন দিছে? ব্যাটার অ্যাটিটিউড দেখলে মরে যাই। দেখিস আমার ব্যাটার একটা কথাও মানবো না। মানিস না, কোনো সমস্যা নেই, আমি তো আছি তোর সাথে। তুই থাকলেই কি আবার না থাকলেই কি, ব্যাটা তেরা বফ। তুই তো ধোয়া তুলসী পাতা, তাই না? অবশ্যই। হইছে, এখন মহারানী, ক্লাসের টাইম চলে যাচ্ছে তো, চলেন। ওকে চলেন আমার প্রিন্স। তারপর সাহেল আর মীরা দুজনেই ক্লাসে চলে যায়। অন্যদিকে রায়ান তার ফ্রেন্ডদের সাথে ক্যান্টিনে আড্ডা দিচ্ছে। অনেকদিন পর দেখা হলো দোস্ত, কেমন আছোস? সব সময়ের মতো ভালো। আচ্ছা কায়রা কই? ও কি জানে না আমি আসছি? জানে তো, আসতে তো বলছি, রাস্তায় মনে হয়। রায়ান বেবি, তুমি খালি ওকে খোঁজো কেন? আমি তো আছি, তাই না? একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো রাহি, ও আমার বেস্ট ফ্রেন্ড। আর তাছাড়া তোমার ওরকম মেন্টালিটি নেই এগুলা বোঝার। সো বি কোয়াইট, গট ইট? তোরা কি এগুলো বাদ দিবি? ওই দেখ কায়রা এসে গেছে। আবিরের কথায় রায়ান পিছনে ফিরে দেখে কায়রাও সামনে রাগী মুখ করে দাঁড়িয়ে আছে। কেন রেগে আছে সেটা হয়তো রায়ানের অজানা নয়। ফাজিল ছেলে, তুমি আসছো যে সেটা আমাকে বললেই কেন? সরি বোন, বলতে মনে নেই। হ্যাঁ তাই তো, কেমনে মনে থাকবে? আমি তো তোমার কেউ না, তাই না? সরি কায়রা, আর হবে না। বেবি, ওগুলো বাদ দাও তো। চলো না, আমরা দুজনে মিলে মিষ্টি মিষ্টি কথা বলি। শুরু হয়েছে শাকচুন্নির শাকচুন্নি মার্কা কথা। আস্তা পেতনি মেয়ে। ঠিক বলছোস। কিরে তোরা কি বিড়বিড় করছস? না, এমনি তোমার হবু বউ খুঁজছিলাম। আবির, দেখ তো কোথাও পাস নাকি। কেন, আমাদের কি তোমাদের চোখে পড়ে না? দেখছিলাম তো দুঃস্বপনে। মানে? ও কিছু না। রায়হান চলো তো, তোমার সাথে আমার কাজ আছে। চলো বাই সুইট হার্ট। বাই আবির। বাই। এত তাড়াতাড়ি যাচ্ছ গাজান? আর একটু থাকো। আমরা পেতনিদের সাথে থাকি না। কি বললা? কই কিছু না তো, তুমি ভুল শুনছো। তাড়াতাড়ি কান পরিষ্কার করো। তারপর রায়ান আর কায়রা সেখান থেকে চলে আসে। উদ্দেশ্য পার্কিং এর ওখানে যাবে। এদিকে মীরা আর সাহেল ফার্স্ট ক্লাস শেষ করেই ক্লাসরুম থেকে বের হয়ে যায়। কি রে, বের হয়ে গেলি যে? ভালো লাগছিল না তাই। হঠাৎ কি হইলো? না এমনি, তোরে কিলাইতে মন চাইতেছে তো তাই। ক্লাসরুমে তো আর কিলাইতে পারবো না। এই, তুই খালি আমাকে মারার তালেই থাকস কেন রে? ভালো লাগে। এইগুলো ভালো লাগবে তোর? ভালো কোনো কাজ তো আর তোর ভালো লাগবো না। কালাবাদর ঠিক কইছস। আমি সবসময় রাইট থাকি, এইভাবে তাকানোর কি আছে? না তাকায় আর পারি বল? তুই মাঝে মাঝে যে এত সুন্দর ফালতু কথা কস, এডি শুই না বমিও পায় না। তোর মতো আস্তা খাটাস আমি জীবনেও দেখি নাই। মইটা যা তুই। হইছে, আর হাসতে হবে না। আচ্ছা শোন, ওইটা সকালের ওই বজ্জাত ব্যাটার গাড়ি না? হইতে পারে। আরে ওইটাই, সকালে দেখছিলাম না। তো কি হইছে এখন? এখন বলতাম না, চল আমার সাথে।
ওই মীরা, আজে বাজে কোনো কাম করবি না, খবরদার। জান্টু আবার চুপ থাক, আমি যা করব তাতে আমাকে হেল্প করে, ওকে? এখন দেখি রায়ান বেটা তুই কি করস। অন্যদিকে কায়রা রায়ানকে পার্কিং এ যেতে যেতে বলল, আচ্ছা রায়ান, তোমার কি আসলেই রাহি মেয়েটাকে ভালো লাগে? না মানে আমার কাছে কেন জানি পেতনি পেতনি লাগে। অবশ্যই না, ও তো শুধু আমার টাইম পাস। এইভাবে কতদিন? তোমারও তো একটা লাইফ পার্টনার লাগবে, তাই না? লাগবে, কিন্তু আমার মতো এখন কাউকে পাইনি। যেদিন পাবো সেদিন যেভাবেই হোক না কেন হাসিল করে ফেলবো। মনে কর পেয়ে গেছো। মানে? মানে ওই দেখো। রায়ান কায়রার ইশারা অনুযায়ী তাকাতেই দেখে একটা মেয়ে আর একটা ছেলে রায়ানের গাড়ির টায়ারের কাছে বসে আছে। একটু খেয়াল করে তাকাতেই দেখে মেয়েটা গাড়ির পাঞ্চার করার ব্যবস্থা করছে, আর ছেলেটা মেয়েটাকে কি যেন বলছে। ছেলেটা এতই বকবক করছে যে মেয়েটা সহ্য করতে না পেরে ছেলেটাকে একটা ঝাড়ি দেয়। সাথে সাথে ছেলেটা চুপ হয়ে যায়। এখন বিষয় হচ্ছে যে মেয়েটা রায়ানের গাড়ির টায়ার পাঞ্চার করছে কেন। রায়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে আর ভাবছে কোন জন্মের শত্রুতা আছে ওর সাথে, আর তাছাড়া গাড়ি পাঞ্চারই বা কেন করছে। রায়ানকে এভাবে মেয়েটার দিকে তাকাতে দেখে কায়রার অনেক হাসি পাচ্ছে। কায়রা রায়ানকে খেপানোর জন্য বলে, কিরে ভাই, প্রেমে পড়লি নাকি মেয়েটার? আমি আর প্রেমে? সম্ভব না। যেভাবে তাকিয়ে আছো দেখে তো মনে হচ্ছে প্রেমে পড়েছো। মেয়েটাকে দেখছো তুমি? দেখি তো গাইয়া ভূত লাগছে, আনস্মার্টের ফ্যাক্টরি। যেটাই বলো না কেন, মেয়েটার মধ্যে একটা কিছু তো আছেই।